আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম। তো আজকে আমরা অ্যালকিনের রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করব এবং আজকের ভিডিও হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কেননা আমাদের এই জৈব যৌগ বা খনিজ জীবাশ্ম থেকে আমাদের এই টপিক থেকে এই টপিক থেকে সবচেয়ে বেশি কোশ্চেন এসেছে। অর্থাৎ তুমি যদি টেস্ট পেপার দেখো বা বোর্ডের বিভিন্ন প্রশ্ন দেখো তাহলে দেখবা যে এই টপিক থেকে সবচেয়ে বেশি কোশ্চেন এসেছে। এবং আজকে আমরা এই অধ্যায়টা নিয়ে বা এই অংশটা নিয়ে আলোচনা করবো। চলো আমরা শুরু করি। ওকে, তো প্রথমে আমরা এর আগের ভিডিওতে কিন্তু আমরা অ্যালকিনের যাবতীয় প্রস্তুতি দেখেছি। আজকে আমরা অ্যালকিনের বিক্রিয়াগুলো দেখবো যে অ্যালকিন কি কি বিক্রিয়া করে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে তোমার পাঁচটা জিনিস দেখতে পাচ্ছ। এই পাঁচটা জিনিসের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই দুটো। কেন গুরুত্বপূর্ণ আমি তোমাকে বলি। অ্যালকিনটা হচ্ছে একটা অসম্পৃক্ত যৌগ এবং অ্যালকাইনও হচ্ছে কি একটা অসম্পৃক্ত যৌগ, বাট অ্যালকেন হচ্ছে কি সম্পৃক্ত যৌগ। তো এই যে তুমি দুইটা দেখতে পাচ্ছ, 1 নং আর 2 নং। 1 নং হচ্ছে ব্রোমিন দ্রবণ আর 2 নং হচ্ছে কি বেয়ার পরীক্ষা। এই দুইটা পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারি যে একটা জৈব যৌগ সেটা কি হবে, অসম্পৃক্ত হবে। কি হবে? অসম্পৃক্ত। এখন অসম্পৃক্ত যদি একটু আমরা গভীরে যাই তাহলে অসম্পৃক্ত বলতে বোঝায় যে ওই যৌগটার ভিতরে পাই বন্ধন আছে। কি বন্ধন আছে? পাই বন্ধন। তার মানে আমরা একটা যৌগ সেটা কি হবে, সম্পৃক্ত হবে নাকি অসম্পৃক্ত হবে, সেটা আমরা এই দুইটা বিক্রিয়ার মাধ্যমে কি জানতে পারি। ওকে, এবং অ্যালকিন যে একটা অসম্পৃক্ত তা আমরা এই দুইটার মাধ্যমে কি দেখবো, আমরা সেটা পরীক্ষা করব। অর্থাৎ আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, যেন এই দুইটা বিক্রিয়ার মাধ্যমে আমরা জানতে পারবো যে যৌগটা সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত। ওকে, তাহলে চলো আমরা শুরু করি এবং আমরা একদম সহজভাবে আলোচনা করব যাতে ভেঙে চুরে তোমাদের ব্রেনে একবারে ক্যাচ করে ফেলে সাথে সাথে। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। তো প্রথমে আমরা দেখব ব্রোমিন দ্রবণ পরীক্ষা। কি দ্রবণ পরীক্ষা? ব্রোমিন দ্রবণ পরীক্ষা। তাহলে দেখো, ব্রোমিন দ্রবণ বলতে বোঝায় আমরা একটা অ্যালকিন নিব, তারপর ব্রোমিন নিব, তারপর বিক্রিয়া ঘটাবো, দেখবো যে কি হয়। চলো তাহলে আমরা লিখি। হ্যাঁ, একটা অ্যালকিন, ধরো যে সাপোজ একটা নর্মাল একটা অ্যালকিন আমরা নিলাম, CH2 ডাবল বন্ড CH2। ওকে, এটাকে কি বলে? ইথিন বলে। কি বলে? ইথিন। এর সাথে আমরা ব্রোমিন দ্রবণ দিব। ওকে, ব্রোমিন দ্রবণ এবং ব্রোমিন দ্রবণটা লাল হয়। কি কালার হয়? লাল। এই যে লাল মার্কার দিয়ে তো দেখাই যাচ্ছে। ব্রোমিন দ্রবণটা কি হয়? লাল কালার হয়। ওকে, আমরা কি করলাম? একটা ইথিন নিলাম এবং ব্রোমিন নিলাম। আমি আবার বলতেছি এই দুইটা পরীক্ষা গুরুত্বপূর্ণ, কারণ এই দুটো পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারি যৌগটা সম্পৃক্ত নাকি কি অসম্পৃক্ত। ওকে, এটাকে আরেকটা নামে বলা যায় যে অ্যালকিনের অসম্পৃক্ততার পরীক্ষা। লিখে রাখো, অ্যালকিনের অসম্পৃক্ততার পরীক্ষা। আচ্ছা, কি করলাম? আমরা ইথিন নিলাম, ব্রোমিন দ্রবণ যেহেতু আমরা ব্রোমিন নিলাম, ব্রোমিনটা লাল বর্ণের হয় এবং এটা আমরা কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে ঘটনাটা ঘটাই। CCl4 কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে, যেটা তোমাদের বইতে লেখা নাই। ওকে, মেইন বিক্রিয়াটা হচ্ছে এটা যে কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে ব্রোমিন দ্রবণটা বিক্রিয়া করে। অর্থাৎ এখানে কি হয়, যখন আমরা ইথিনটা যোগ করি ব্রোমিন দ্রবণে, ব্রোমিনটা তো লাল বর্ণের হয়, তো যখন আমরা ইথিনের সাথে যোগ করি তখন দেখা যায় যে একটা উৎপাদ তৈরি হবে, একটা প্রোডাক্ট তৈরি হয়, যেটা কি হয়? বর্ণহীন হয়। কি হয়? বর্ণহীন। এখন অনেকে বলছে স্যার বর্ণহীনের কালারটা কেমন? বর্ণহীনের কালারটা হচ্ছে আমরা যে পানি খাই এই কালারটা। ওকে, এটাকে আমরা বলি হচ্ছে বর্ণহীন। আচ্ছা, ক্লিয়ার? তার মানে আমরা জিনিসটা বুঝলাম যে আমরা ইথিনের সাথে যখন ব্রোমিন দ্রবণটা যোগ করব, ব্রোমিন দ্রবণটা হয় কি লাল বর্ণের। তো বিক্রিয়া করার পর যে প্রোডাক্ট বা উৎপাদটা তৈরি হয় সেটা কি হয়? বর্ণহীন হয়, কালারলেস হয়, কোনো কি কালার থাকে না। ওকে, তাহলে লিখি চলো। তাহলে কিরকম হয় দেখো, এখন আমরা কিন্তু জানি, আমরা কিন্তু বলছি বিক্রিয়া কখনো মুখস্থ করবো না। কিভাবে মনে রাখবো? এখানে কয়টা বন্ড আছে বলো তো? দুইটা বন্ড। কয়টা? দুইটা। তো দুইটা বন্ধন যদি থাকে তাহলে একটা বন্ধন হয় শক্তিশালী আর একটা বন্ধন কি হয়? দুর্বল। তাহলে নিয়ম অনুযায়ী দুর্বলটা কি ভেঙে যাবে। আচ্ছা, তাহলে এখান থেকে একটা বন্ড কি হবে? এখান থেকে ব্রেক হবে। তাহলে আমরা জানি একটা বন্ড যদি ব্রেক হয় সেখানে দুইটা জিনিস ঢুকবে। কয়টা? দুইটা জিনিস। তাহলে এখানে ব্রোমিন কয়টা আছে দেখো তো? দুইটা আছে। তাহলে কি করবে? নরমালি এখান থেকে একটা ব্রোমিন এখানে লাফ দিয়ে চলে যাবে, আবার এখান থেকে একটা ব্রোমিন এখানে চলে যাবে। ওকে, তাহলে জিনিসটা কি হয় আমরা একটু দেখি। এখানে ছিল CH2, একটা বন্ড তো ভেঙে গেছে তাই না? তাহলে একটা আছে, তাহলে আমরা একটা দিলাম, তারপর কত থাকে? CH2। ওকে, নরমাল শেষ। এখন কার্বনের হাত কয়টা? এই একটা দুইটা তিনটা, এ দুইটা আর একটা করে তিনটা, কিন্তু কার্বনের হাত করা লাগবে চারটা। তাহলে কি করবে? কার্বন ওই যে ব্রোমিনটা এখানে লাভ দিয়ে এখানে চলে আসবে, আবার এখানে চলে আসবে। তাহলে জিনিসটা হয় যে এরকম, এখানে একটা ব্রোমিন হয় আর এখানে একটা কি ব্রোমিন হয়। ওকে, তো অনেক বইতে এটাকে এইভাবে লিখছি কেন? তোমাদের বোঝার জন্য, সুবিধার জন্য। অনেকে বইতে এইভাবে লেখা আছে যে CH2Br বন্ড CH2Br, এটা আর এটা একই কথা। ওকে, আমরা ভেঙে লিখলাম, বুঝাই দিলাম যে আমাদের কার্বন যেহেতু চারটা, তাহলে এখান থেকে একটা ব্রোমিন লাভ দিয়ে এখানে চলে আসবে আর কি এখানে চলে আসবে ব্রোমিন দুইটা।
ডান। আচ্ছা, এটার নাম কি? এটার নাম হচ্ছে ব্রোমিন। কয়টা? এখানে দুইটা। তো দুই যদি হয় সেটা আমরা বলি হচ্ছে ডাই। কি বলি? ডাই। তিন যদি হয় সেটাকে আমরা বলি কি? ট্রাই। চার যদি হয় সেটাকে আমরা কি বলি? টেট্রা। ওকে, তাহলে এখানে দুইটা ব্রোমিন, তাহলে কি হবে? ডাই। তাহলে এরকম লিখবো, ডাই ব্রোমো ইথেন। তার মানে আমরা এই যে প্রোডাক্টটা পাইলাম, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে কি? নাম কি? ডাই ব্রোমো, ডাই ব্রোমো, ডাই ব্রোমো ইথেন, ডাই ব্রোমো ইথেন। হ্যাঁ, শেষ। এবং এটা কি হয়? কালারলেস হয়। কালারলেস মানে হচ্ছে বর্ণহীন হয়। কি হয়? বর্ণহীন। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া। তুমি যদি টেস্ট পেপার দেখো, বিভিন্ন কোশ্চেন দেখো, এখান থেকে কোশ্চেন আসেই, মিস নেই, গুলি মিস হয়ে যাবে, কিন্তু এই প্রশ্ন মিস হবে না। ওকে, তাহলে আমরা বুঝলাম, তাহলে এই হচ্ছে ডাইব্রোমো ইথেন, এবং সেটা কি হয়? বর্ণহীন হয়। এখন পরীক্ষায় কিভাবে লিখবা? একটা বিক্রিয়া লিখতে শেষ হয়ে গেল, লেখার কি আছে? বিক্রিয়াটা জানলে তুমি ইজিলি লিখতে পারবে। কিভাবে লিখতে পারো আমি তোমাকে বলে দিচ্ছি। তুমি এরকম লিখবা যে ইথিন বা একটা অ্যালকিন জৈব যৌগের সাথে বিক্রিয়ার মাধ্যমে ব্রোমিন যখন আমরা দিব এটার ভিতরে, ব্রোমিনটা নরমালি লাল বর্ণের হয়। এই যে আমার কথাগুলো লাল বর্ণের হয়, তাহলে বিক্রিয়া করার ফলে দেখা গেছে লাল বর্ণটা কি হয়? বর্ণহীন হয়ে যায়, অর্থাৎ কালারলেস হয়ে যায়, এবং আমরা যে প্রোডাক্টটা পাই সেটা হবে কি? ডাইব্রোমো ইথেন, এবং এটা কি? বর্ণহীন হয়ে থাকে। তাই আমরা এই বিক্রিয়ার মাধ্যমে জানতে পারি যে এটা হচ্ছে একটা অসম্পৃক্ত যৌগ। ওকে, যখনই লাল বর্ণটা চলে যাবে তখনই বোঝা যাবে এখানে কি? অসম্পৃক্ত যৌগ আছে, অর্থাৎ অ্যালকিন বা অ্যালকাইন আছে। ওকে, অর্থাৎ এখানে পাই বন্ধন আছে, সহজ কথা, পাই বন্ধন আছে। ক্লিয়ার? এইভাবে আমরা ব্রোমিন দ্রবণটাকে পরীক্ষা করে থাকি। এরপরের বিক্রিয়াটা আমরা দেখবো হচ্ছে বেয়ার পরীক্ষা। ব্রোমিন আর এখন হচ্ছে কি? বেয়ার। তো পরীক্ষায় যদি অ্যালকিন নিয়ে কোশ্চেন না আসে সম্পৃক্ত, আমরা কিন্তু কোশ্চেন সলভ করব, তখন কিন্তু দুইটা পরীক্ষায় লিখতে হবে, দুইটা পরীক্ষায় লিখতে হবে অবশ্যই অবশ্যই। আচ্ছা, তাহলে বেয়ার পরীক্ষা আগের মতো আমরা একটা অ্যালকিন নিলাম, সেম ভাবে ইথিন নেওয়ার পর এখানে যেটা করা হয়, এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ করা হয়। কি করা হয়? পটাশিয়াম পারম্যাঙ্গানেট, অর্থাৎ KMnO4, এবং এটা হচ্ছে গোলাপি বর্ণের। কি বর্ণের? গোলাপি। এটা কি হয়? গোলাপি বর্ণের হয়। কি বর্ণের হয়? গোলাপি বর্ণের। এবং এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়, সাথে হালকা একটু পানি মিলিয়ে নিলাম। ওকে, পানি মিলিয়ে নিলাম। প্লাস এখানে আরেকটা জিনিস হয়, দেখো তাহলে কি কি নিলাম আমরা? ইথিন নিলাম, পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিলাম, যেটা কি হবে? গোলাপি বর্ণের, এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড নিলাম। এবং এখান থেকে এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যখন বিক্রিয়া করে তখন একটা জায়মান অক্সিজেন পাওয়া যায়। কি পাওয়া যায়? জায়মান অক্সিজেন। এটাকে বলা হয় জায়মান অক্সিজেন। অক্সিজেন অনেক প্রকার আছে, ও আছে, O2 আছে, আবার O3, ওজন অনেক প্রকার আছে, আবার কি আছে? এই ও আছে। তো এগুলোর মধ্যে পার্থক্য আছে। তো যখন আমরা অক্সিজেনের পাশে এরকম থার্ড ব্র্যাকেট চিহ্ন দিব, এটাকে বলা হচ্ছে জায়মান অক্সিজেন, এবং এটা খুবই সক্রিয়। ওকে, কোথা থেকে পাই আমরা? পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে পাই। এছাড়া আরো কিছু যৌগ থেকে পাই, সেটা হচ্ছে H2O2 থেকে পাই, তারপরে যেটা থেকে পাই। তো এই জায়মান অক্সিজেনটা কোথা থেকে পাই আমরা? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তাহলে কি কি ঘটনাটা ঘটলো দেখো, আমরা ইথিন নিলাম, একটা পানি আসলো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেটা কি গোলাপি বর্ণের হয়, এবং এখান থেকে একটা জায়মান অক্সিজেন তৈরি হয়। তৈরি হওয়ার পর বিক্রিয়াটা কি হবে? শুরু হবে। দেখা গেছে যখন আমরা এই জৈব যৌগের সাথে মানে অ্যালকিনের সাথে বা অ্যালকাইন বা অসম্পৃক্তর সাথে আমরা যখন এই গোলাপি বর্ণটা যোগ করি, তখন দেখা যায় যে গোলাপি বর্ণটা চলে যায় আগের মতো। গোলাপি বর্ণটা কি হবে? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণটা কি হবে? বর্ণহীন হয়ে যাবে। আচ্ছা, চলো একটু ভেঙে ভেঙে আমরা বুঝি। তাহলে এখানে বিক্রিয়াটা কি হয় একটু দেখি। দেখো এখানে পানি আছে, আর এখানে কি আছে? অক্সিজেন। তাহলে আমরা একটা পানিকে যদি ভাঙি তাহলে কি পাই আমরা? OH, আর কি পাই? H পাই, তাই না? তাহলে এখানে কি আছে দেখো, এখানে ও কয়টা আছে? দুইটা। H ও কয়টা আছে? দুইটা। তাহলে এটাকে আমরা চাইলে একটু শর্ট করে যদি লিখি, এভাবে লেখা যায় না? OH আর হচ্ছে কি OH। ভেঙে লেখা যায়? অবশ্যই লেখা যায়। দেখো অক্সিজেন কয়টা আছে এখানে? দুইটা। এই যে অক্সিজেন দুইটা। হাইড্রোজেন কয়টা আছে? দুইটা। এই যে দুইটা। ডাক বুঝছে কিনা? সহজ জিনিস, ভেঙে ফেললাম একটু। ওকে, এরপরে কি হবে? এখানে কয়টা বন্ড আছে? দুইটা। তো নিয়ম অনুযায়ী দুইটা বন্ড যদি থাকে তাহলে একটা বন্ধন হয় কি? শক্তিশালী, আর একটা কি হয়? দুর্বল। তাহলে আগের মতো এখান থেকে একটা বন্ধন ভেঙে যাবে, দুইটা হাত তার কি হয়ে যাবে? ফাঁকা হয়ে যাবে। একটা বন্ধন ভাঙে মানে দুইটা হাত খালি হয়ে গেছে, এবং দুইটা হাতের ভিতরে একটা ডুবে, এই যে একটা ওয়েজ ডুবে এখানে, আরেকটা ওয়েজ ডুবে কি আমাদের এখানে। তাহলে কি হয় ঘটনাটা দেখো তো। তাহলে এখানে যেটা পাওয়া যায় আগের মতো CH2, একটা বন্ড CH2, তাহলে এখানে একটা OH যুক্ত হবে, তাহলে এখানে হবে কত? OH, আর এখানে হবে কত আমাদের? OH। এবং এই যে নতুন প্রোডাক্টটা তৈরি হলো, এটা কি হয়? বর্ণহীন হয়। কি হয়? বর্ণহীন। মনে রাখবেন, বর্ণহীন। এই বুঝতে পারছি। আচ্ছা, তাহলে অনেকেটা এভাবে লেখে, ওই যে বইতে যেভাবে আছে আমাদের CH2OH, আবার CH2OH। এখন এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল। এটার নাম হচ্ছে কি? ইথিলিন গ্লাইকল। ওকে, গ্লাইকল, ওই যুক্ত হওয়ার কারণে
ইথিলিন গ্লাইকল, নামটা একটু মনে রাখবো। তাহলে এখানে ঘটনাটা কি ঘটলো, আমরা কিভাবে লিখবো, বিক্রিয়াটা তো লিখে ফেললাম স্যার, এখন কিভাবে এক্সপ্লেন করবো, যা লিখছো তাই এক্সপ্লেন করবো। কিরকম, ইথিন নিলাম এবং এখান থেকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যেটা গোলাপি বর্ণের, আমরা এটা কি করবো, এখান থেকে একটা জার্মান অক্সিজেন পাবো, যেগুলো পানির সাথে একসাথে ইথিনের সাথে যুক্ত হবে। যুক্ত হওয়ার পর এখানে যেটা হবে যে আমাদের এখানে দুর্বল বন্ধন একটা, দুর্বলটা কি হবে, ভেঙে যাবে, ভেঙে যাওয়ার পর দুইটা হাত কি হবে, খালি হয়ে যাবে, এবং সেখানে ওইগুলা কি হবে, যুক্ত হয়ে যাবে। আর এখানে মেইন পয়েন্ট হচ্ছে, এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে গোলাপি বর্ণের, কিন্তু বিক্রিয়া করার পর যে আমরা উৎপাদ বা প্রোডাক্টটা পাই, যেটা পাই সেটা কি হয়, বর্ণহীন হয়ে যায়, কি হয়, বর্ণহীন, এবং সেই উৎপাদটার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল। এই জিনিসগুলাই তুমি জাস্ট বলে দিবে, তুমি বিক্রিয়া পারলে ইজিলি মুখে মুখে কি এগুলা বলে দিতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, তার মানে বুঝতে পারছি এই দুইটা পরীক্ষা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বারবার বলতেছি, বলে যে অসম্পৃক্ততার পরীক্ষাগুলো লেখো বা অসম্পৃক্ত কিনা শনাক্ত করো, তাহলে এইভাবে আমরা কি শনাক্ত করতে পারি। ব্রোমিন দ্রবণটা কি লাল হয়, লাল থেকে কি হয়, বর্ণহীন হয়ে যায়, এবং যে প্রোডাক্টটা পাই সেটা হবে কি হবে, ডাইব্রোমো ইথেন। আর বেয়ার পরীক্ষায় পটাশিয়াম পারম্যাঙ্গানেট থাকে, যেটা কি হয়, গোলাপি বর্ণের, কিন্তু বিক্রিয়া করার ফলে যে উৎপাদটা তৈরি হয় সেটা হবে কি, ইথিলিন গ্লাইকল, এবং সেটা কি হয়, বর্ণহীন হয়ে যায়, অর্থাৎ গোলাপি বর্ণটা কি থাকে না। আমি আবার বলতেছি, এই দুইটা বিক্রিয়া শুধুমাত্র যারা অসম্পৃক্ত তারা দিবে, যারা সম্পৃক্ত তারা কি দিবে না। অর্থাৎ তুমি যদি এই বিক্রিয়াগুলা অ্যালকেনের সাথে ঘটাও, কার সাথে, অ্যালকেনের সাথে, অ্যালকেনের সাথে যদি তুমি এই বিক্রিয়াগুলো ঘটাও, অ্যালকেন এর সাথে যদি এই বিক্রিয়াগুলো ঘটায়, এই দুইটা ব্রোমিন যদি যুক্ত করো, তার পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যদি বিক্রিয়া কি ঘটবে না, নো রিঅ্যাকশন, কি দিবে, কোনো বিক্রিয়া দিবে না। শুধুমাত্র যারা অসম্পৃক্ত বা যাদের মধ্যে পাই বন্ধন আছে তারা কি শুধুমাত্র এই দুটা বিক্রিয়া দিবে। ওকে, তাহলে এই দুইটা বিক্রিয়া খাতায় বারবার লিখবা, একদম লিখবা যেন মুখস্থ হয়ে যায় একদম পুরো। ওকে, এরপরে আমরা দেখবো হচ্ছে হাইড্রোজেন সংযোজন। আমি কিন্তু একটা কথা বলছি, হাইড্রোজেন সংযোজন, সংযোজন মানে কি হবে, হাইড্রোজেন যুক্ত হবে, কি হবে, যুক্ত হবে। তাহলে আগের মতো তুমি একটা কি করবা, নাও একটা ইথিন নিবা আগের মতো, যেহেতু অ্যালকিন একটা ইথিন, তারপর প্লাস দিবা কত, হাইড্রোজেন। এই বিক্রিয়াটা তোমাদের কিন্তু শিখাইছি, মনে করো তো এর উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি তাপমাত্রায় ঘটনাটা ঘটবে। আচ্ছা, তাহলে আগের মতো তুমি মুখস্থ করার দরকার নেই, বারবার বলছি, এখানে কয়টা বন্ড আছে, দুইটা, তাহলে একটা শক্তিশালী একটা দুর্বল, তাহলে একটা বন্ধন কি হবে, ভেঙে যাবে, আর একটা বন্ড ভেঙে গেলে কয়টা হাত খালি হয়ে যায়, দুইটা হাত, তাহলে এখানে হাইড্রোজেন কয়টা আছে, দুইটা, তাহলে একটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে আর একটা যুক্ত হবে এখানে। তাহলে আগের মতো যদি হয়, তাহলে দেখো একটা বন্ড ভেঙে গেছে, তাই না, তাহলে আগে ছিল দুইটা হাইড্রোজেন, একটা যুক্ত হয়েছে, তাহলে কয়টা হবে, তিনটা, মাঝখানে কয়টা বন্ড, একটা ভেঙে গেছে, বাকি রয়েছে একটা, আরেকটা এখানে যুক্ত হবে, তাহলে আগে ছিল হাইড্রোজেন দুইটা, এখন কয়টা আছে, তিনটা, শেষ, ইথেন। ইজি, ইজি না বিজি, ইজি। এরপরে দেখো পরিমাণকরণ, এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট। এছাড়া পরিমাণকরণ নিয়ে আমাদের কিন্তু একটা টপিক আছে, আমরা জাস্ট এখন বিক্রিয়াটা দেখাই দিব, আর পরিমাণকরণ নিয়ে একটা আলাদা ভিডিও দিব আমি। আচ্ছা, এবার আমরা 4 নম্বর দেখবো, 4 নম্বর, চলো 4 নম্বর আমরা দেখি পরিমাণকরণ। পরিমাণকরণ বিক্রিয়াটা কি খেয়াল করো, এখানে ইথিন নিব, CH2 ডাবল বন্ড CH2 নেওয়ার পর আমরা এটাকে 1000 atm বায়ু চাপ এবং 200 ডিগ্রি তাপমাত্রায় সামান্য অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটালে দেখা যাবে যে আমরা একটা প্রোডাক্ট পাই। ওকে, আমরা একটা প্রোডাক্ট পাই, সেই প্রোডাক্টটা হচ্ছে এরকম হয়, আগের মতোই। দেখো এখানে দুইটা বন্ড আছে না, একটা বন্ড ভেঙে যায়, ভেঙে গেলে দুইটা হাত খালি হয়ে যাবে, যেখানে এখানে একটা, আচ্ছা আমি একটু এটা দেখে, এখানে CH2 একটা বন্ড CH2, এখান থেকে একটা বের হবে, এখান থেকে একটা বের হবে, এই এই হচ্ছে এই। আচ্ছা, এখানে N দেওয়া হয়, একটু খেয়াল করো, এখানে এখানে N দেওয়া হয়। আচ্ছা, তাহলে কি হলো ঘটনা, আমরা একটা ইথিন নিলাম আগেরকার মতো সেম প্রসেসে, এবং 1000 বায়ুমণ্ডলীয় চাপ, 200 ডিগ্রি তাপমাত্রায় সামান্য অক্সিজেনের উপস্থিতিতে N সংখ্যক, এখানে আমরা অনেকগুলা নিব, একটা না, এখানে ইথিন অনেকগুলা বলি, N সংখ্যক নেওয়ার পর দেখা যাবে একটা প্রোডাক্ট পাওয়া যাবে, এটাকে আমরা বলি হচ্ছে পলিথিন। কি বলি আমরা, পলিথিন। এই যে পলিথিন ব্যবহার করো তোমরা প্লাস্টিকের জিনিসপত্র, হ্যাঁ তেন যেগুলো থেকে আসে। তো যখন তুমি এই ইথিনকে এরকম এরকম চাপ এবং তাপ দিয়ে ঘটাবা কাহিনীটা, তখন আমরা কি পাই, নরমালি পলিথিন পাই। তো এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও দিব, আমাদের আছে পলিমারকরণ বিক্রিয়া, একটা ঘনীভবন, ওগুলো নিয়ে আলাদা ভিডিও দিব। তাহলে এই বিক্রিয়াটা হচ্ছে কি একটা পলিমারকরণ বিক্রিয়া। ক্লিয়ার? ওকে, এবার পরেরটা দেখো, পানির সংযোজন। পরেরটা কি, পানির সংযোজন। পানি মানে কি আগের মতো, পানির সংযোজন মানে কি, পানি যুক্ত হবে, পানি আগের মতো কি হবে, যুক্ত হবে। তাহলে দেখো আমরা এটা করবো হচ্ছে 5 নাম্বার। তাহলে আগেরকার মতো আমরা একটা ইথিন নিব। আচ্ছা, একটা জিনিস আছে এখানে, হ্যাঁ বলে দেই ওকে, এখানে এই বিক্রিয়াটাকে কি বলা হয়, পরিমাণকরণ বিক্রিয়া বলা হয়। আর যে বিক্রিয়ক যে অংশগ্রহণ করে এটাকে বলা হয় মনোমার। কি বলা হয়, মনোমার বলা হয়, মনোমার।
হ্যাঁ, অর্থাৎ এখানে এই বিক্রিয়াটা ঘটানোর জন্য যে বিক্রিয়ক উপস্থিত থাকে এটাকে বলি কি আমরা মনোমার। আর পুরা বিক্রিয়াটাকে আমরা কি বলি পরিমারকরণ। ওকে, যেহেতু একটা পলিথিন উৎপন্ন হয় তাই এটাকে কি বলি আমরা পরিমারকরণ বিক্রিয়া। আচ্ছা, এরপর এটা নিয়ে আমি কিন্তু আলাদা ভিডিও দিব, যাক এত ডিটেলস এখন আমাদের লাগবে না। পানি সংযোজন, পরেরটা আমরা 5 নাম্বার দেবো পানি সংযোজন, মানে পানি এখানে কি হবে যুক্ত হবে, পানিটা কি হবে এখানে যুক্ত হবে। ওকে, তাহলে চলো আগেরটার মতো আমরা একটু কালার ইউজ করি। CH2 ডাবল বন্ড CH2 প্লাস H2O, এটা হচ্ছে H3PO4, এটা হচ্ছে এটাকে ফসফরিক অ্যাসিড বলে। ফসফরিক অ্যাসিডের সাথে আমরা আরেকটুখানি জিনিস দিব, সেটা হচ্ছে আমরা বলি এটা হচ্ছে উচ্চ তাপ এবং চাপ দিব। কি দিব? উচ্চ তাপ এবং চাপ, উচ্চ তাপ ও চাপ। আচ্ছা, দেওয়ার পর কি ঘটনা ঘটে আমি বলি। তাহলে পানি সংযোজন, পানি যুক্ত করলাম এবং অবশ্যই ঘটনাটা ঘটবে ফসফরিক অ্যাসিড এবং উচ্চ তাপ ও চাপে ইথিনের উপস্থিতি। তাহলে এখানে যেটা হয় দেখো, এই H2O কে যদি আমরা ভাঙি তাহলে আগের মতো কি পাই আমরা, দেখো একটা, এই দেখো পানিকে ভাঙলে আমরা কি পাই, একটা OH, একটা কি পাই আমরা H, তাই না? একটা OH পাই, একটা কি পাই H পাই। তাহলে এখানে বন্ধন কয়টা আছে বলো তো? বন্ধন কয়টা আছে এখানে? দুইটা বন্ধন আছে। কয়টা আছে এখানে? দুইটা বন্ধন। তাহলে একটা বন্ধন কি হবে? ভেঙে যাবে। আচ্ছা, ভেঙে যাওয়ার পর একটা ঘটনা ঘটবে, সেটা হচ্ছে দেখো কি হয়, একটা বন্ধন যখন ভাঙবে এখানে এই যুক্ত হবে এটার সাথে, আর ওই যুক্ত হবে কি এটার সাথে। ক্যামেরায় দেখা যায় না কিন্তু দেখি আমি, হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে এখানে যেটা হয়, একটা বন্ধন টাং করে ভেঙে যাবে। তাহলে ভেঙে গেলে দেখো CH এই যে ওর সাথে আগে ছিল দুইটা, এখন কয়টা হবে? তিনটা। কালির অবস্থা ভয়ানক হয়ে গেছে, তিনটা গেল। ওকে, তাহলে একটা বন্ড আছে। ওকে, তাহলে এখানে CH2 আছে, CH2 আছে, তাহলে OH টা কি হবে? এখানে যুক্ত হবে, তাহলে কত হবে? OH। শেষ। সহজ, কিন্তু এখানে বিক্রিয়া মুখস্থ করা এখানে কিচ্ছু নাই। H2 পানিকে ভাঙলে H আর OH পাই এবং এটা দিতেই হবে, এটার উপস্থিতি নাহলে ঘটনা ঘটবে না। তাহলে H টা একটা যুক্ত হবে এটার সাথে আর OH টা যুক্ত হবে এটার সাথে। এখন এই যে প্রোডাক্টটা পাইলাম, উৎপাদটা পাইলাম, এটা কি বলতো? এটা কিন্তু একটা অ্যালকোহল। এটা কি একটা অ্যালকোহল, কারণ এর সাথে কি আছে? OH আছে। কি আছে? OH। আমরা বলছি যে OH যার সাথে থাকবে, সব ক্ষেত্রে না আর কি, কিছু ব্যতিক্রম আছে, আপাতত এই লেভেলের জন্য, যে OH যার সাথে থাকবে সেটাকে আমরা কি বলি? অ্যালকোহল বলি। কি বলি? অ্যালকোহল। এবং এটা নামটা কি হবে? দেখো কার্বন কয়টা আছে? দুইটা। দুইটা কার্বন থাকে, সেটাকে আমরা কি বলি? ইথ। এবং অ্যালকোহল OH উপস্থিত আছে, তাহলে নামের শেষে যুক্ত হবে অল। কি যুক্ত হবে? অল। তাহলে ইথানল। কি যুক্ত হবে আমাদের? নামটা কি হবে? ইথানল। এই ইথানল। এই দেখো আমরা, তাহলে আমরা পানি সংযোজন বিক্রিয়ায় ইথিনের সাথে যখন আমরা পানি দেই এটার উপস্থিতি, তখন আমরা কি পাই? অ্যালকোহল পাই। এই অ্যালকোহলটার নাম কি আমাদের? ইথানল। সহজ না কঠিন? একদম সহজ। এটা মুখস্থ করার কিছু নাই। আমি তো মানে দেখেই বোঝা যায়। তাহলে বুঝছি, তাহলে আমরা 1 2 3 4 5 এই 5টা বিক্রিয়াকে আমরা দেখে ফেললাম। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ 1 2 এবং হচ্ছে যে 5টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, 4ও গুরুত্বপূর্ণ, এটা নিয়ে আমরা আলোচনা করব। 1 2 5টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। 5টা কেন গুরুত্বপূর্ণ? কারণ এখানে আমরা ইথিনের সাথে পানি দিয়ে আমরা কি পাই? অ্যালকোহল পাই। তাহলে বলে এরকম যে অ্যালকোহল আমরা কিভাবে পাবো? অ্যালকিন থেকে বা অসম্পৃক্ত যৌগ থেকে, এরকম বলে। ওকে, তো আমরা আর আজকে বাড়াবো না, আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত থাকুক। এবং যদি তোমাদের কোনো সমস্যা থাকে, ওকে, আমাকে অবশ্যই কমেন্টে জানাবা, আমি বলে দিব। হ্যাঁ, লাগলে ক্লাস আবার রিপিট করবো, কোনো সমস্যা নাই। ওকে, তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। অ্যালকাইন নিয়ে যাবতীয় যত সমস্যা আছে পুরো তছনছ করে দিব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।